বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই শ্মশান নিস্তব্ধ বুধবার রাতে। রাত 10টা বেজে গেছে, আর রাত 10টা মানেই অশরীরীর রাত। আজ আমরা ঢুকতে চলেছি আমাদের এপিসোড 10-এর অতল গহ্বরে, যেখানে অপেক্ষা করছে এমন 4টি নিদারুণ অভিজ্ঞতা যা শুনলে আপনাদের হৃদস্পন্দন থেমে যেতে চাইবে, শ্বাস আটকে আসবে। প্রতিটি ঘটনা এতটাই বিশদ, এতটাই জীবন্ত, যেন ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন আপনি নিজেই। চলুন আমাদের প্রথম আতঙ্ক যাত্রা শুরু করা যাক। আজকের তৃতীয় ঘটনাটি হবে একেবারে আলাদা, স্পেশাল, একটি অভিশপ্ত লকেটের ঘটনা। তাহলে বুঝতেই পারছেন কেমন স্পেশাল হতে যাচ্ছে আজকের তৃতীয় ঘটনাটি। তাই একটুও না কেটে শেষ পর্যন্ত শুনুন আজকের ঘটনা। ঠান্ডার মধ্যেও যখন আমি ঘটনাটি পড়ছিলাম, পুরো শরীরে কাঁটা দিয়ে উঠছিল। এই ঠান্ডার মাঝেও ঘেমে গিয়েছিলাম। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে শুনে আপনি হয়তো আর ফিরে আসার সাহস পাবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আপনি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। প্রথম ঘটনা, পিতা যিনি প্রতি রাতে কবর থেকে হেঁটে এসে দরজায় কাঁদতেন। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন রিয়াদ হাসান, নাম পরিবর্তিত। অসংখ্য ধন্যবাদ রিয়াদ, আপনার অসীম সাহসের জন্য, যে সাহস আপনাকে এই কথাগুলো আমাদের বলতে উদ্বুদ্ধ করেছে। রিয়াদের ঘটনাটি শুরু হয় 2023 সালের নভেম্বর মাসে উত্তরবঙ্গের রংপুর বিভাগের একটি গ্রামে, যে গ্রামের নাম তিনি গোপনের অনুরোধ করেছেন, কারণ সেখানে আজও ঘটনাটি নিয়ে নীরবতা পালন করা হয়। রিয়াদের বাবা করিমুল হক ছিলেন স্থানীয় স্কুলের প্রধান শিক্ষক। দীর্ঘদিন ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগে একদিন দুপুরে স্কুলের চেয়ারে বসে বই পড়তে পড়তে তিনি মাথা নিচু করে দেন, চিরতরে ঘুমিয়ে পড়েন। মৃত্যু ছিল শান্ত, কোনো যন্ত্রণাহীন, কিন্তু এই শান্ত মৃত্যুই পরবর্তী এক ভয়াবহ দুঃস্বপ্নের সূচনা করেছিল। শুক্রবার দাফন হল ইসলামিক রীতিতে পারিবারিক কবরস্থানে। সবাই ফিরে এলেন, শোক প্রকাশ করলেন, সান্ত্বনা দিলেন। প্রথম রাতটা ছিল শীতের কুয়াশায় ঢাকা। চাঁদ মাঝে মাঝেই মেঘের আড়ালে লুকোচ্ছিল। ঠিক রাত 11:30টার সময় রিয়াদের বাড়ির মূল লোহার ফটকে শুরু হলো ধাক্কা। ঠক ঠক ঠক। শব্দটা ভারী, স্থির, অনিয়মিত নয়। মনে হচ্ছিল কেউ তার মুষ্টি দিয়ে নীরবে কিন্তু জোরালোভাবে দরজায় আঘাত করছে। রিয়াদ ও তার ছোট ভাই রুবেল ঘুম থেকে জেগে উঠল। বাবা মারা যাওয়ায় তাদের মা বোনেরা ছিলেন মায়ের ঘরে। দু ভাই টর্চ নিয়ে নিচে এলো। দরজার কাছে এসে তারা থমকে দাঁড়ালো। শব্দটা তখনও চলছিল। রিয়াদ সাহস করে ডাকল, কে? শব্দটা থেমে গেল। তারা দরজার নিচের ফাঁক দিয়ে বাইরে তাকালো। কিছু দেখা গেল না, কিন্তু দরজা খুলতেই তাদের চোখ আটকে গেল মেঝেতে। দরজার চৌকাঠে ভেতরের দিকে স্পষ্ট এক জোড়া পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো ছিল সাধারণ নয়। পুরো পায়ের পাতা এবং গোড়ালির ছাপ ছিল, কিন্তু আঙুলের অংশ অস্পষ্ট, যেন পাটি ফোলা। আর সবচেয়ে আতঙ্কের ব্যাপার, ছাপগুলো ছিল বাড়ির ভিতর থেকে বাইরের দিকে যাওয়া, যেন কেউ বাড়ির ভিতর থেকে দরজা দিয়ে বেরিয়ে গেছে, কিন্তু বাড়ির সবাই তো ভিতরে ছিল। রিয়াদের বুকটা ধড়াস করে উঠল। তারা দ্রুত দরজা বন্ধ করে তালা দিল। তারপর টর্চের আলোয় তারা সেই পায়ের ছাপের পথ অনুসরণ করল। ছাপগুলো বাড়ির ভিতর দিয়ে গিয়েছিল সরাসরি তাদের বাবা মার শয়নকক্ষ পর্যন্ত। সেই কক্ষের দরজার সামনেই ছাপগুলো সবচেয়ে গাঢ় ছিল, যেন কেউ সেখানে দাঁড়িয়েছিল অনেকক্ষণ। পরের দিন সকালে সূর্যের আলোয় তারা আবার পরীক্ষা করল। পায়ের ছাপের উপাদান ছিল গভীর কাদা ও ভেজা মাটি। সেগুলো শুকোতে শুরু করেছে, কিন্তু কবরস্থানের মাটি তো শুষ্ক ছিল। গ্রামের কিছু প্রবীণদেরকে ডাকা হলো। তারা ছাপ দেখে মাথা নেড়ে বললেন, এটা ভালো লক্ষণ নয়, হয়তো কবরে শান্তি পাননি। দ্বিতীয় রাত, এবার রিয়াদের মাও সতর্ক ছিলেন। সবাই জেগে বসে রইলেন। রাত ঠিক 10:58 সেই শব্দ শুরু হলো, কিন্তু এবার শুধু ধাক্কা নয়, সাথে ছিল একটি মৃদু কান্নার শব্দ, ভারী, কর্কশ, যেন কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। রিয়াদের মা সালমা বেগম মাতৃস্নেহ ও শোকের তাড়নায় জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালেন। জানালার শাটারের ফাঁক দিয়ে যা দেখলেন তাতে তিনি মুহূর্তের মধ্যে চিৎকার করে অজ্ঞান হয়ে যান। রিয়াদ ও রুবেল তাকে ধরতে এসে তারাও নিজেরাও জানালা দিয়ে দেখে ফেলে তাদের বাবা করিমুল হক তার মৃত্যুর দিন পরানো সেই সাদা পাঞ্জাবি ও ধুতি পরেই দাঁড়িয়ে আছেন দরজার বাইরে, কিন্তু তার জামা কাপড় সম্পূর্ণ ভেজা, কাদা ও শ্যাওলায় মাখামাখি। মুখমণ্ডল প্রায় অদৃশ্য,
কাদায় ঢাকা, কিন্তু চোখ দুটো জল করছিল টকটকে লাল আলোর মতো, যা প্রকৃতির কোনো আলো নয়। তিনি দরজায় দিকে তাকিয়ে আছেন, আর তার বুক থেকে সেই ভারী কান্নার শব্দ বেরোচ্ছিল। হঠাৎ তিনি দরজার দিকে হাত বাড়ান। ঠিক তখনই তাদের বাড়ির কক্ষের সব আলো নিভে যায়, জেনারেটরও চালু হয় না। প্রায় 5 মিনিট অন্ধকারে সেই কান্নার শব্দ শুনে তারা কেঁপে যায়। তারপর হঠাৎ নীরবতা, আলো ফিরে এলো, বাইরে কেউ নেই। গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হাজি সাহেব, যিনি স্থানীয় মসজিদের ইমামও ছিলেন, তাকে আনা হলো। তিনি গৃহস্থালীর সকলকে জিজ্ঞাসাবাদ করলেন। শেষে তিনি বললেন, করিমুলের কোনো অসম্পূর্ণ ইচ্ছা আছে, যা খুবই শক্তিশালী। হয়তো তার কোনো সম্পদ বা কথা পরিবারকে বলে যেতে পারেননি। মৃত্যু যেহেতু দ্রুত এসেছিল, তার আত্মা স্থির নেই, আর এই অশান্তি এতটাই প্রবল যে তা শুধু আত্মা নয়, তার জড় দেহটাকেও টেনে আনছে। তোমাদের কবর খুলে দেখা উচিত। তৃতীয় দিন সম্মিলিত সিদ্ধান্তে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে কবর খোলা হলো। কবরস্থানের সবাই উপস্থিত ছিলেন। মাটি সরিয়ে যখন শবাধার দেখা গেল, সবাই হতবাক। শবাধারের ঢাকনাটি একপাশে হেলে পড়েছিল। ভিতরে শুধু করিমুল হকের সেই সাদা কাফনের কাপড়গুলো ছিল কাদা ও শ্যাওলায় ভর্তি। মৃতদেহ গায়েব। কবরস্থানের চারপাশে দেখানো হলো, কোনো সন্দেহজনক পদচিহ্ন বা ভাঙাচোড়া চিহ্ন নেই। হাজি সাহেব গম্ভীর হয়ে বললেন, জিন না, মানুষের কাজ নয়, তার দেহটাই হেঁটে চলে গেছে। সেই রাত ছিল সবচেয়ে ভয়ঙ্কর। হাজি সাহেব নিজে থেকে কবরস্থান পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিলেন, সাথে রিয়াদ ও আরও কয়েকজন যুবক। তারা কবরের পাশে বসে কুরআন তিলাওয়াত করতে লাগলেন। রাত 11টা বাজতে না বাজতেই দূরের পুকুর ঘাট থেকে স্পষ্ট জলে নামার শব্দ ভেসে এলো। ছ্যাপ ছ্যাপ। তারা দৌড়ে গেল পুকুরের দিকে। পুকুরের পাড়ে বসানো বৈদ্যুতিক বাতির নিচে তারা যা দেখল তা আজও রিয়াদের চোখের সামনে ভাসে। পুকুরের মাঝামাঝি কোমর পানিতে দাঁড়িয়ে আছেন করিমুল হক। তার মুখ এবার পরিষ্কার দেখা যাচ্ছিল। মুখে কোনো কাদা নেই, শান্ত ও গম্ভীর অভিব্যক্তি। তিনি তার 2 হাত সামনের দিকে বাড়িয়ে রেখেছেন। হাতে একটি ছোট্ট মাটির ব্যাংক, যেটা রিয়াদের শৈশবের সঞ্চয় ব্যাংক ছিল। তিনি পুকুরের পাড়ের দিকে রিয়াদের দিকে তাকিয়ে আছেন। তারপর ধীরে ধীরে তিনি পুকুরের পানিতেই হেঁটে পাড়ের দিকে আসতে লাগলেন। পানি তার কোমর, তারপর উড়ু, তারপর হাঁটু হয়ে গেল। তিনি পাড়ে উঠে এসে রিয়াদের ঠিক সামনে গিয়ে দাঁড়ালেন। ভেজা কাপড় থেকে পানি ঝরছে। তিনি মাটির ব্যাংকটি রিয়াদের হাতে দিলেন। স্পর্শ ছিল তীব্র ঠান্ডা, জীবিত স্পর্শের মতো নয়। তিনি কোনো কথা বললেন না, শুধু এক দৃষ্টে রিয়াদের দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি আবার পুকুরের দিকে ফিরে গেলেন, পানিতে নামলেন এবং ধীরে ধীরে গভীর জলের দিকে হেঁটে গেলেন, ডুবে গেলেন। সবাই আতঙ্কে নিস্পন্দ। পরের দিন ভোরে তারা কবরে গিয়ে দেখেন মৃতদেহ আবার শবাধারে শায়িত। কাপড়গুলো এখনও ভেজা, শরীরে শ্যাওলা ও কাদা লেগেছে, আর কবরের পাশে সযত্নে রাখা আছে সেই মাটির ব্যাংকটি। হাজি সাহেব বললেন, তার ইচ্ছা পূরণ হয়েছে। তিনি তার ছেলেকে তার সঞ্চয় দিয়ে গেলেন, যেটা হয়তো বাড়ির ভিত্তির নিচে পুঁতেছিল, আর তিনি চাইছিলেন সেটা তার ছেলে পাক। এখন তিনি শান্তি পাবেন। রিয়াদের পরিবার ব্যাংকটি ভেঙে দেখে ভিতরে পুরনো কিছু টাকা ও একটি হাতের লেখা চিরকুট ছিল, যাতে লেখা ছিল রিয়াদের পড়ার খরচ। সেটা ছিল তার বাবার হাতের লেখা। কিন্তু রিয়াদের পরিবার আজও রাত 10টার পর দরজায় তালা দেয়। রিয়াদ বলেন, মৃত্যু নিঃশেষ নয়, বাবা আমাকে সে শিক্ষাই দিয়ে গেছেন। কিছু ইচ্ছা এতটাই শক্তিশালী যে মৃত্যুর দরজা পার হয়ে সেগুলো আবার ফিরে আসে। আমি আমার বাবার জন্য কাঁদি না, আমি তার ঐতিকান্তিকতার জন্য তাকে শ্রদ্ধা করি। কিন্তু সেই লাল চোখ আর কাদায় ভরা পায়ের ছাপের স্মৃতি আমাকে আজও ঘুমোতে দেয় না। আপনার আশেপাশের নীরবতাটা কি অনুভব করতে পারছেন? এটি শুধুই নীরবতা নয়, এটি অপেক্ষার ধ্বনি। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। চলুন এবার যাওয়া যাক আজকের দ্বিতীয় ঘটনায়। রাত 10টা মানেই অশরীরীর রাত। দ্বিতীয় ঘটনা, সন্দীপের কাদায় যে হাতগুলো মৃত্যুর টিকিট ধরে রাখে। এই ঘটনা আমাদের রাজশাহী থেকে পাঠিয়েছেন জাহাঙ্গীর আলম। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর, আপনার বন্ধুত্বের করুণ ও ভয়াবহ ইতিহাস আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। জাহাঙ্গীরের গল্পের পটভূমি 2024 সালের ঠান্ডা ফেব্রুয়ারি মাস। নোয়াখালীর সন্দ্বীপ দ্বীপের দক্ষিণ প্রান্তের একটি মোহনা। স্থানীয় মৎস্যজীবীদের কাছে এই এলাকার নাম ভূতের চর, কারণ এখানে রাতে অদ্ভুত আলো দেখা যায় এবং জালে মাছের বদলে মাঝে মাঝে অদ্ভুত জিনিস উঠে আসে। জাহাঙ্গীর এবং তার 2 বন্ধু সাগর ও রাজু এই 3জনই বেকারত্বের সময় রাতের আধারে বিশেষ এক প্রজাতির মাছ ধরতে যেত, যার দাম বাজারে খুব বেশি। স্থানীয় ভাষায় মাছটার নাম কানকালা মাছ, যা জেলেরা ভূত মাছও বলে। 2রা ফেব্রুয়ারি জোয়ারের সময়
তারা তিনজন তাদের ছিপ নিয়ে মোহনার একটি নির্জন চরে পৌঁছল, যেখানে পানি তখনও হাঁটু পর্যন্ত। আকাশ ছিল মেঘলা, চাঁদ মাঝে মধ্যেই লুকোচ্ছিল। তিনজন আলাদা আলাদা জায়গায় দাঁড়িয়ে মাছ ধরছিল। হঠাৎ প্রায় 20 গজ দূরে দাঁড়ানো সাগর একটি অস্বাভাবিক চিৎকার করে ওঠে, আইও, কেউ আমার পা ধরে ফেলছে। জাহাঙ্গীর ও রাজু টর্চ জেলে তার দিকে দৌড়ালো। তারা দেখল সাগর পানিতে হাঁটু গেড়ে বসে আছে, তার মুখ ভর্তি আতঙ্ক। সে চিৎকার করে বলছিল, এটা কাঁকড়া না, এটা এটা হাত, মানুষের হাত। জাহাঙ্গীর প্রথমে ভেবেছিল সাগর মজা করছে, কিন্তু সাগরের পা টানতে থাকায় সে পানিতে পড়ে যাচ্ছিল। তারা দুজনে মিলে সাগরের হাত ধরে টান দিল। টানাটানির মধ্যে জাহাঙ্গীরের পায়েও ঠান্ডা পালসির মতো একটা স্পর্শ অনুভব করল। সে পিছিয়ে গেল। টর্চের আলো সরাসরি পানির নিচে ফেলতেই তারা স্পষ্ট দেখতে পেল সাগরের ডান পায়ের গোড়ালি আঁকড়ে ধরে আছে একটি মানব হাত। হাতটি ফোলা, সাদা হয়ে গেছে, ত্বক পচে পাতলা হয়ে গেছে, নীল শিরা দেখা যাচ্ছে, কিন্তু নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা, কালো ও বাঁকা, যেন বড় হওয়ার সুযোগ পেয়েছে। হাতটা শক্ত পাথরের মতো আঁকড়ে ধরেছিল। রাজু ছুরি বের করে পানির নিচে আঘাত করতে গেল। ঠিক তখনই হাতটা ছেড়ে দিল, কিন্তু সাগর চিৎকার করে উঠল, কারণ হাতটা যাওয়ার সময় তার গোড়ালিতে আঁচড় কাটল। তারা তাকে টেনে পাড়ে নিয়ে এসে দেখল তার ডান গোড়ালিতে স্পষ্ট 5টি কালো দাগ, যেন 5টি আঙুলের ছাপ। দাগগুলো গভীরে চামড়ার ভিতরে ঢুকেছে বলেই মনে হচ্ছিল। আরও ভয়ের বিষয়, সাগরের পায়ের জুতো ও মোজা সম্পূর্ণ অক্ষত ছিল, যেন সেই হাতটা ভৌতিকভাবে তার মাংস ভেদ করে ধরেছিল। সাগর কাঁপছিল, তার জ্বর আসতে শুরু করল। তারা তাকে বাড়ি নিয়ে গেল। পরের কয়েকদিন সাগরের অবস্থার অবনতি হতে লাগল। গোড়ালির দাগগুলো ফুলে উঠল, লাল হয়ে পেকে গেল এবং একটি নির্জলা মাংস পচা গন্ধ ছড়াতে লাগল, যা কোনো সাধারণ ইনফেকশনের গন্ধ ছিল না। স্থানীয় ডাক্তার অ্যান্টিবায়োটিক দিলেন, কিন্তু কাজ হলো না। শেষমেশ গ্রামের ওঝা মুক্তার সাহেবকে ডাকা হলো। তিনি ক্ষতটি দেখে তার সামনে কিছু উপকরণ রেখে পূজা শুরু করলেন। কিছুক্ষণ পর তিনি গম্ভীর মুখে বললেন, এটা জলদস্যুর ছোঁয়া নয়, জলদস্যু নয়, জলমনুষ্য, যারা এই পানিতেই মারা গেছে, কিন্তু তাদের দেহ কখনো উদ্ধার হয়নি কিংবা প্রার্থনা ছাড়াই সমাধি দেওয়া হয়নি। তারা নতুন সঙ্গী চায়। তারা সাগরকে চিহ্নিত করে ফেলেছে। এই দাগই হলো নিমন্ত্রণ। ওঝা একটি তাবিজ দিলেন এবং বললেন 7 দিন সাগর যেন কোনো জলাশয়ের কাছে না যায়, বিশেষ করে রাতে। কিন্তু সাগর ছিল জেদি। 5 দিন পর সে একটু ভালো বোধ করল এবং দাগগুলো একটু ম্লান হলো। সে জাহাঙ্গীরকে বলল, দেখ, আমি ঠিক আছি। ওই দিন শুধু একটা ডুবে যাওয়া লাশের হাত ছিল, যা স্রোতে ভেসে এসেছিল। ভূতটুত কিছু না। আজকে রাতে আবার যাব, নইলে টাকার সংকট। জাহাঙ্গীর মানা করল, কিন্তু সাগর শুনল না। 8ই ফেব্রুয়ারি রাত 9টা সাগর একাই সেই চরের দিকে রওনা দিল। জাহাঙ্গীর অস্বস্তি বোধ করছিল। সে কিছুক্ষণ পর সাগরকে ফোন করল। ফোন বাজল, কিন্তু কেউ ধরল না। তারপর সে সাগরের পরিবারকে ফোন দিল। তারা বলল সাগর বেরিয়ে গেছে। আতঙ্কিত জাহাঙ্গীর তার আরেক বন্ধুকে নিয়ে চরের দিকে রওনা দিল। রাত 11টা চরে পৌঁছেই জাহাঙ্গীরের টর্চের আলোতে একটা কিছু দেখা গেল। পানির কিনারে সাগরের মোবাইল ফোনটা পড়ে আছে। স্ক্রিন ভেঙে গেছে, আর তার আশেপাশের নরম কাদায় অসংখ্য পায়ের ছাপ। কিন্তু ছাপগুলো অদ্ভুত, সবগুলোই পানির দিকে যাওয়ার দিকে মুখ করে আছে, যেন বহু মানুষ পানি থেকে উঠে এসেছে আবার পানিতে ফিরে গেছে। জাহাঙ্গীর পানির দিকে টর্চ ঘোরাতেই সে দেখতে পেল প্রায় 50 গজ দূরে মোহনার গভীরে সাগরের একটি জামার হাতা ভেসে উঠছে। সে সাথে সাথে স্থানীয় মাঝি ও কোস্টগার্ডকে খবর দিল। পরের দিন ভোরে বিস্তৃত অনুসন্ধানের পর সাগরের দেহ উদ্ধার করা হয়, কিন্তু দেহটি ছিল অগভীর পানিতে, যেখানে পানি কোমর সমানো নয়। তার মুখ ভর্তি কাদা ও শ্যাওলা, হাত দুটি শক্ত মুষ্টিবদ্ধ। যখন তার মুখ পরিষ্কার করা হলো, সবাই দেখল তার মুখ অস্বাভাবিকভাবে বিকৃত, চোখ দুটি খোলা ও তাতে অকথ্য ভয় ফুটে উঠেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল তার পা। তার 2 পায়ের গোড়ালিতেই স্পষ্ট কালো 5 আঙুলের চিহ্ন, যেন কেউ তাকে নিচ থেকে শক্ত করে ধরে রেখেছিল। ময়লা তদন্তে বলা হয়েছিল ড্রাউনিং, কিন্তু ডাক্তাররা এই দাগগুলোর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। শুধু বলেছিলেন এটি পোস্টমর্টেম ডার্মাটাইটিস হতে পারে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। সাগরের দাহের পরের রাত জাহাঙ্গীর স্বপ্ন দেখল সে আবার সেই চরে দাঁড়িয়ে আছে, আর তার চারপাশের পানিতে 1 ডজন ফোলা সাদা হাত উঠে আসছে, যাদের আঙুল দিয়ে তারা তাকে ইশারা করছে। আর সে শুনতে পেল অস্পষ্ট এক গুঞ্জন, একজন এলো, আরও একজন চাই। জাহাঙ্গীর আর এখন মাছ ধরে না। সে শহরে একটি দোকানে কাজ নিয়েছে। সে বলে, সাগর শুধু আমার বন্ধু নয়, সে একটি সতর্ক বার্তা। আমাদের অনেক নদী, খাল, পুকুর শুধু পানি ধরে রাখে না, সেগুলো অনাদৃত মৃত্যু আর অপূর্ণ ইচ্ছার আধার। ওই হাঁটু জল মানে শুধু পানি না, ওটা একটা পাতাল দ্বার।
আমরা যখন তাতে পা রাখি তখন আমরা জানি না কে বা কারা আমাদের পা ছুঁয়ে দেখছে আর ভাবছে এটাই কি আমাদের প্রতিস্থাপন। সত্যিই অসাধারণ ছিল দ্বিতীয় ঘটনাটি। অশরীরী কখনোই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার। তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। কখনো কখনো ভূতরা শুধু প্রকৃতি বা স্থানে থাকে না, তারা জড়িয়ে যায় কোনো নির্দিষ্ট বস্তুর সাথে যা আমাদের খুব কাছাকাছি থাকে। চলুন এখন শুনি তানিশার সেই ঘটনা, যেখানে একটা ছোট্ট গহনা হয়ে উঠেছিল এক ভয়াল সত্তার আবাস। তৃতীয় ঘটনা, লকেটের ভেতরের প্রতিচ্ছবি, যে তরুণী নিজের সৌন্দর্য চুরি করতে আসে। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন তানিশা আহমেদ। অসংখ্য ধন্যবাদ তানিশা, আপনার নির্মম অভিজ্ঞতা আমাদের জানানোর জন্য, যা হয়তো অন্য কাউকে সতর্ক করবে। তানিশার গল্প শুরু হয় 2023 সালের ডিসেম্বরে ঢাকার একটি ইউনিভার্সিটির ছাত্রী হিসেবে। তার এক বান্ধবী স্মৃতি তাকে একটি পুরনো স্টিলের জুতোর বাক্স দেয়, যেটা তার দাদির। স্মৃতি বলল, দাদি মারা গেছেন, তার পুরনো গয়নাগুলো আর কেউ পরে না, তুই নিয়ে যা, কিছু যদি পছন্দ হয়। তানিশা বাক্সটি নিয়ে বাসায় খুলল। ভেতরে কিছু পুরনো মল, কানপাশা ছিল, কিন্তু বাক্সের একদম তলায় একটি কালো মখমলের প্যাডে সুরক্ষিত ছিল একটি হার্ট আকৃতির রূপার লকেট। লকেটটি দেখতে অসাধারণ সুন্দর। হার্টের মাঝখানে বসানো ছিল একটি চকচকে কালো পাথর, যেটাকে অবসিডিয়ান বলে মনে হলো। চেনটা মিহি ও শক্ত। তানিশা মুগ্ধ হয়ে সেটি নিজের গলায় পড়ল। পরের দিনই সে প্রথম অস্বস্তি টের পেল। সে তার নতুন ড্রেসের সাথে সেলফি তুলছিল রুমে। ফটো তোলার পর প্রিভিউতে দেখল তার গলার লকেট থেকে একটা অদ্ভুত ধোঁয়া বা ঝাপসা আলোর রেখা বের হচ্ছে, যা উপরের দিকে উঠে যাচ্ছে। সে ভাবল হয়তো ক্যামেরার লেন্সে ধুলো বা আলোর প্রতিফলন। কিন্তু পরের কয়েকটা দিন প্রতিটি ফটোতে, এমনকি বিভিন্ন লাইটিংয়ে ও স্থানে একই ব্যাপার ঘটল। ধোঁয়াটা আরও স্পষ্ট হচ্ছিল। তারপর শুরু হলো অডিও বিভ্রাট। সে তার হেডফোনে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ত। রাতে হঠাৎ জেগে শুনতে পেত কেউ যেন খুব কাছে থেকে ফিসফিস করছে। কথা পরিষ্কার নয়, কিন্তু সুরে ছিল এক ধরনের করুণ আবেদন বা রাগ। একবার সে জেগে দেখল তার ফোনের ভয়েস মেমো রেকর্ডিং অন আছে এবং 3 ঘন্টার একটি রেকর্ডিং হয়েছে, যার বেশিরভাগই নীরব, কিন্তু মাঝে মাঝে একটি নারী কণ্ঠের কান্না ও দুর্বোধ্য কথার স্নিপেট ছিল। ঘটনা আরও ঘনীভূত হয় যখন সে তার বান্ধবীদের সাথে একটি জন্মদিনের পার্টিতে গ্রুপ ফটো তোলে। ফটো প্রসেস হবার পর সবাই হতবাক। ফটোয়ে সবাই হাসছে, কিন্তু তানিশার গলার লকেটের কালো পাথরের ভিতরে স্পষ্ট একটি নারীর মুখ দেখা যাচ্ছে। মুখটা অস্পষ্ট নয়, স্পষ্ট চোখ, নাক, পাতলা ঠোঁট। সে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে এবং সে হাসছে না। তার মুখে এক প্রকার ঈর্ষা ও কৌতূহল মিশ্রিত ভাব। সবাই ভাবল এটা কোনো ফটো এডিটের ভুল, কিন্তু ফটোগ্রাফার বলল তিনি এমন কিছু করেননি। তানিশা ভয়ে লকেটটি খুলে তার জুয়েলারি বক্সে রাখল। সেদিন রাত সে স্বপ্ন দেখল একটি পুরনো আমবাগানে দাঁড়িয়ে আছে, আর এক তরুণী পরিপাটি শাড়ি পরা তাকে আয়না দেখাচ্ছে। আয়নায় তানিশার প্রতিবিম্ব ছিল না, সেখানে ছিল সেই তরুণীর নিজের ছবি। তরুণী বলল, আমাকে বাইরে আসতে দাও, আমার তোমার মতো সাজ দাবার কিছু চাই। তারপর থেকে তানিশার রুমে অদ্ভুত ঘটনার নিত্য নৈমিত্তিক হয়ে উঠল। তার ড্রেসিং টেবিলের চিরুনিতে প্রতিদিন সকালে লম্বা কালো চুল আটকে থাকত, কিন্তু তানিশার চুল তো শুধু কাঁধ পর্যন্ত। তার সুগন্ধি বোতলগুলো খোলা পাওয়া যেত, পুরো রুম গন্ধে ভরে যেত। একদিন সকালে উঠে দেখল তার সমস্ত গয়না, দুল, চুড়ি, ব্রেসলেট ড্রেসিং টেবিলে সাজানো আছে, কিন্তু সাজানোটা ছিল একটা পূর্ণ বৃত্তাকার প্যাটার্নে, যার মাঝখানে রাখা ছিল সেই লকেটটি। ভীত সন্ত্রস্ত তানিশা স্মৃতিকে ডাকল এবং ঘটনা সব বলল। স্মৃতি প্রথমে হেসে উড়িয়ে দিল, কিন্তু যখন তানিশা সেই গ্রুপ ফটোটা দেখালো, স্মৃতির মুখ শুকিয়ে গেল। সে বলল, দাদি এই লকেটটা কখনো পরতেন না। তিনি বলতেন, এটা শুধু একটা পাথর নয়, এটা একটা জানালা। আমরা ভেবেছিলাম বুড়ো বয়সের ভ্রান্তি। তারা দুজনে মিলে স্মৃতির দাদির পুরনো ডায়েরি ও চিত্রপত্র খুঁজতে লাগল। এক প্রখর গোয়েন্দার মতো অনুসন্ধানের পর তারা জানতে পারল লকেটটির উৎপত্তি। 1947 সালের দিকে স্মৃতির প্রপিতামহ অর্থাৎ দাদির বাবা ছিলেন একজন পুলিশ অফিসার। নদীতে একটি তরুণীর মরদেহ ভেসে ওঠে, যার গলায় এই লকেটটি পরানো ছিল। কোনো পরিচয় না মেলাতে পুলিশ কেসের প্রমাণ হিসেবে লকেটটি সংরক্ষণ করে। পরে মরদেহ দাফন করা হয়, কিন্তু লকেটটি ফেরত দেওয়া হয়নি, বরং স্মৃতির প্রপিতামহ সেটি বাড়িতে নিয়ে আসেন। মেয়েটির নাম ছিল লাইলি। স্থানীয় একটি নাচের দলের সাথে তার যোগাযোগ ছিল বলে শোনা যায়।
এবং সে প্রেমিকের বিট্রেয়েলের কারণে আত্মহত্যা করেছিল বলে গল্প। লাইলি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল, আর লকেটটি ছিল তার প্রেমিকের দেওয়া শেষ উপহার। তানিশা বুঝতে পারল লাইলি তার সৌন্দর্য ও যৌবন হারানোর গ্লানি নিয়ে আটকে আছে, আর লকেটটি তার সাথে তার যোগের মাধ্যম। সে আধুনিক তরুণীদের জীবন, তাদের সাজগোজ, তাদের সৌন্দর্যে আকৃষ্ট হচ্ছে, এবং ফটোগ্রাফির মাধ্যম, যা এক ধরনের আয়না, তার প্রকাশের পথ হয়ে উঠছে। এক রাত তানিশা সাহস করে একটি পরীক্ষা করল। সে তার রুমে একটি ভিডিও ক্যামেরা সেট করল, লকেটটি টেবিলের উপর রেখে। সে নিজে অন্য ঘরে ঘুমল। পরের দিন ভিডিও ফুটেজ চেক করে তার রক্ত হিম হয়ে গেল। রাত 1টার দিকে লকেটের কালো পাথর থেকে একটু একটু করে একটি ধোঁয়াশা বের হতে লাগল, যা ধীরে ধীরে একটি নারী মূর্তি গঠন করল। মূর্তিটি ড্রেসিং টেবিলে বসে তানিশার লিপস্টিক ও কানের দুল নিয়ে খেলতে লাগল। আয়নায় নিজেকে দেখল এবং কাঁদতে লাগল। তারপর হঠাৎ সে ক্যামেরার দিকে তাকালো, সোজাসুজি, এবং এক ভয়ানক অস্বাভাবিক ভঙ্গিতে হাসল, যেন সে জানত তাকে দেখা হচ্ছে। তানিশা ও স্মৃতি লোকাল এক তান্ত্রিকের শরণাপন্ন হয়। তিনি লকেটটি পরীক্ষা করে বললেন, এখানে একটি ভূত না বা যক্ষিণীর মতো আবদ্ধ। সে তার নিজের রূপ হারিয়ে ফেলেছে, তাই সে অন্যের রূপ ধারণ করতে চায়, বিশেষ করে যারা তাকে ধারণ করে। সে ফটোগ্রাফের মাধ্যমে বাস্তবে প্রকাশ পেতে শক্তি সঞ্চয় করছে। শীঘ্রই সে শুধু ফটোতে নয়, আয়নাতেও প্রকাশ পাবে, এবং শেষে বাস্তবেও। তিনি একটি বিশেষ পূজার আয়োজন করলেন। লকেটটিকে একটি ইটের চুল্লিতে পবিত্র আগুনে নিক্ষেপ করা হলো, বিশেষ মন্ত্র উচ্চারণের সাথে। ঠিক সেই মুহূর্তে তানিশার বাসার সমস্ত কাঁচের জিনিস, বড় আয়না, জানালা, গ্লাসের ফ্রেম, সেমনকি মোবাইল স্ক্রিন একসাথে ফুটে হয়ে গেল প্রচণ্ড শব্দে। আগুনে লকেট গলতে শুরু করল, এবং সবাই স্পষ্ট শুনতে পেল একটি নারীর করুণ আর্তনাদ, যে ধীরে ধীরে মিলিয়ে গেল। পরের রাত তানিশা, স্মৃতি ও তান্ত্রিক সবাই একই স্বপ্ন দেখল। লাইলি এখন সুন্দরী ও শান্ত। সে তাদের ধন্যবাদ জানালো এবং বলল, আমি এখন স্বাধীন। আমাকে আটকে রেখেছিল আমারই রাগ ও শোক। তানিশা আজও সেলফি তুলতে ভয় পায়। কোনো আয়নার সামনে দাঁড়ালে সে অনুভব করে কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে বলে, আমরা অনেক সময় অ্যান্টিক জিনিস কিনি বা নিই সৌন্দর্যের লোভে, কিন্তু আমরা কখনো ভাবি না সেই বস্তুটি কতগুলো হাসি, কান্না, রাগ, প্রত্যাশা শোষণ করে নিয়েছে। লকেটটা শুধু একটা গয়না নয়, সেটা ছিল লাইলির কারাগার, আর আমি মুক্তি না দিলে সেটা আমারও কারাগারে পরিণত হতো। চমৎকার ছিল আজকের তৃতীয় ঘটনা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়, সত্যি ভৌতিক ঘটনা। আপনিও পাঠাতে পারেন আপনার সাথে বা আপনার আশেপাশে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা। শুরু করছি আজকের চতুর্থ ও শেষ ঘটনা। রাত 10টা মানেই অশরীরীর রাত, এবং এই রাতে শুধু ঘরেই নয়, রাস্তাতেও অদৃশ্য প্রেতাত্মাদের যাতায়াত থাকে। চলুন শেষ ঘটনাটি শুনি, যেখানে একজন ডেলিভারি এজেন্টের সাথে দেখা হয়েছিল এমন এক গৃহস্থের, যে তার নিজের মৃত্যুর খবরটি জানে না। চতুর্থ ঘটনা। গুগল ম্যাপে নেই এমন ঠিকানা যেখানে ডেলিভারি হয় মৃতদের। এই ঘটনা আমাদের পাঠিয়েছেন আরাফাত হোসেন, নাম পরিবর্তিত। অসংখ্য ধন্যবাদ আরাফাত, আপনার এই অভিজ্ঞতা আমাদের জানানোর জন্য, যা আমাদের প্রযুক্তি ও আধ্যাত্মিকতার সীমারেখা নিয়ে ভাবতে শেখায়। আরাফাত চট্টগ্রাম শহরে একটি নামকরা ফুড ডেলিভারি সংস্থার সাথে কাজ করে। 2024 সালের জানুয়ারি মাস ছিল ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন। 15ই জানুয়ারি সোমবার রাত 11:30টার সময় তার অ্যাপে একটি অর্ডার আসে। ঠিকানা বিবি রোড, প্লট 13/A, লেভেল 2, চট্টগ্রাম। অর্ডারটা খুব সাধারণ, 2 পিস চিকেন স্যান্ডউইচ ও একটি আইসড কফি। পেমেন্ট মোড ক্যাশ অন ডেলিভারি। রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বাইকে চেপে আরাফাত সেই ঠিকানার দিকে রওনা দিল। বিবি রোড শহরের পুরনো একটি আবাসিক এলাকা, গাছগাছালি ঘেরা, বড় বড় বাংলো। প্লট 13/A-এর সামনে গিয়ে আরাফাত কিছুটা দ্বিধায় পড়ে গেল। বাড়িটি ছিল একটি ড্যামেস্ক রঙের দোতলা বাংলো, কিন্তু দেখে মনে হচ্ছিল বহুদিন রক্ষণাবেক্ষণ হয়নি। বাগানের গেট ভাঙা, আগাছায় ভর্তি, কিন্তু বাড়ির দরজার সামনের পোর্চের বাতি জ্বলছিল, একটি নিস্তেজ হলুদ আলো বিকিরণ করছিল। আরাফাত ভাবল, হয়তো বাড়ির মালিক বৃদ্ধ, তাই দেখভাল করে না। সে বাইক পার্ক করে খাবারের ব্যাগ হাতে নিয়ে দরজার বেল বাজালো। বেজে উঠল পুরনো ধরনের একটি ঘণ্টার শব্দ ভিতর থেকে। অনেকক্ষণ কোনো সাড়া শব্দ নেই। তারপর হঠাৎ দরজার কাঁচের ভিতর একটি ছায়া নড়ল। দরজাটি 1 ইঞ্চির মতো খুলল। একটি শিকল লাগানো ছিল। ভিতর থেকে অন্ধকার, শুধু একটি দুর্বল নারী কণ্ঠ শোনা গেল, শুষ্ক ও দ্রুত। ডান পাশে টেবিলে রেখে যান, টাকা নিচে পড়ে আছে, যান। আরাফাত একটু অবাক হলো। সাধারণত লোকজন খাবার হাতে নেয়, টাকা দেয়, কিন্তু সে কোনো কথা না বলে ডান পাশে তাকালো। সত্যি একটি ওয়েলকাম টেবিল ছিল,
তাতে একটি স্পাইরাল আকৃতির মোমবাতি জ্বলছিল। তার আলোয় শুধু একটি পুরনো টেলিফোন ডিরেক্টরি ও ধুলো দেখা যাচ্ছিল। মোমবাতির নিচে মেঝেতে দুটি 100 টাকার নোট ভাঁজ করা অবস্থায় পড়েছিল। আরাফাত খাবারের ব্যাগটা টেবিলে রাখল। ঠিক তখনই ওপরের তলা থেকে একটি শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। আহ আহ, খুব মৃদু কিন্তু স্পষ্ট, সঙ্গে একজন পুরুষের গলা। চুপ কর, নারী কর্ত আবার বলল আরও জোর দিয়ে, যান, উনি ক্ষুধার্ত, এখনই যান। উনি শব্দটা শুনে আরাফাতের গা শিরশির করল। সে দ্রুত মেঝে থেকে টাকা উঠিয়ে নিল এবং ধন্যবাদ বলতে বলতেই বেরিয়ে এসে দরজার পিছন দিয়ে হাঁটতে লাগল। দরজা তার পিছনেই ধীরে শব্দ করে বন্ধ হয়ে গেল। পরের দিন অফিসে গিয়ে সে তার ডেলিভারি লগ ও ক্যাশ রিকনসাইল করতে গিয়ে সমস্যায় পড়ল। তার হিসেবে সেই 15ই জানুয়ারির রাতের 13/A ঠিকানায় কোনো ডেলিভারি নেই। সে সুপারভাইজার কামরুল ভাইকে ডাকল। কামরুল ভাই তার স্ক্রিন চেক করলেন এবং বললেন, আরাফাত, এই ঠিকানায় আমাদের কোনো অর্ডার সিস্টেমে আসেনি গত 24 ঘন্টায়। তুমি নিশ্চিত ঠিকানা ঠিক পড়েছ? আরাফাত নিশ্চিত ছিল। সে তখন সেই 200 টাকার নোট দুটি বের করল। নোটগুলো দেখেই কামরুল ভাইয়ের চোখ কপালে উঠল। নোটগুলো ছিল পুরনো সিরিজের, রং একটু মলিন এবং এক প্রকার আর্দ্রতা বা ভেজা ভাব ছিল, যেন পানিতে ভিজে শুকানো হয়েছে। উপরন্তু নোটের একটিতে একটি দাগ ছিল, যা দেখতে হাতের আঙুলের ছাপের মতো। কামরুল ভাই গম্ভীর হয়ে বললেন, বিবি রোডের 13/A। 13/A, ওই যে মনে পড়ছে। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, 2 বছর আগে 2022 সালের 15ই জানুয়ারি ওই বাড়িতে দাস পরিবার থাকতেন, স্বামী, স্ত্রী আর তাদের 4 বছরের মেয়ে। তারা এক রাতে আত্মীয় বাড়ি থেকে ফিরছিলেন, বিবি রোডের কাছেই। একটি ট্রাকের সাথে তাদের গাড়ির ভয়াবহ সংঘর্ষ হয়। 3 জনই স্থানেই মারা যান। তারপর থেকে বাড়িটি খালি, বিক্রি বা ভাড়া দেওয়া যায়নি। কারণ কিছু অদ্ভুত ঘটনার কথা শোনা যায়। আমরা সেই ঠিকানাটিকে আমাদের সিস্টেম থেকে ব্ল্যাকলিস্ট করেছিলাম প্রায় 1.5 বছর আগে, কারণ আগে কয়েকজন রাইডার একই ধরনের অভিজ্ঞতার কথা বলেছিল। আরাফাতের শির দাঁড়াবে, ঠান্ডা ঘাম নেমে গেল। তাহলে সে কি দেখেছিল, কি শুনেছিল? সে ভাবল হয়তো অন্য কেউ বাড়িতে থাকতে শুরু করেছে। কিন্তু 1 সপ্তাহ পর 22শে জানুয়ারি আবারও সেই একই রাত 11:30টায় তার অ্যাপে ঠিক একই অর্ডার এলো। একই রেস্টুরেন্ট, একই আইটেম, একই ঠিকানা। এবার আরাফাতের মধ্যে মিশ্রণ হলো ভয় ও কৌতূহল। সে সিদ্ধান্ত নিল সে যাবে, কিন্তু এবার রেকর্ড করবে। সে তার মোবাইলে একটি লাইভ ভিডিও রেকর্ডিং চালু করে, ক্যামেরাটা তার শার্টের পকেটের কাছে রেখে, যাতে দরজার দৃশ্য ধারণ হয়। বাড়িতে পৌঁছে সে আগের মতো বেল বাজালো। দরজা আবার ফাঁক হলো। এবার সে বলল, স্যার, পেমেন্ট, টাকা তো মেঝেতে নেই। ভিতর থেকে সেই নারী কণ্ঠ আরও তীব্র ও আতঙ্কিত শোনালো, টাকা নিচে আছে, রেখে যান, উনি খুব ক্ষুধার্ত, ওর অপেক্ষা করার ক্ষমতা নেই। উনি শব্দটা আবারও। আরাফাত ক্যামেরাটাকে একটু বের করে ধরল, যাতে টেবিল ও তার আশেপাশের জায়গা রেকর্ড হয়। মোমবাতির আলোয় এবার সে স্পষ্ট দেখতে পেল টেবিলের পাশেই একটি পুরনো কাঠের সোফায় একটি ধূসর সিলুরেট বসে আছে। সে মাথা নিচু করে আছে, হাতে কিছু নেই। তার পাশের মেঝেতে একটি ছোট্ট গোলাপি রঙের খেলনা গাড়ি পড়ে আছে, যেন সদ্য একজন শিশু সেটি ফেলে রেখেছে। আরাফাতের নিঃশ্বাস আটকে যাচ্ছিল। সে দ্রুত ব্যাগটা টেবিলে রাখল এবং মেঝেতে টাকার খোঁজ করল। এবার টাকা নেই। তারপর সেই পুরুষ সিলুয়েটটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো। আলো না থাকায় মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু চোখের জায়গায় ছিল গভীর অন্ধকার, দুটি কালো গর্ত। আরাফাত আর দাঁড়াতে পারল না। সে পিছু হটে দৌড়ে বাইকে উঠে চলে এলো। বাসায় পৌঁছে সে ভিডিওটা চেক করল। ভিডিওর শুরুতে সব ঠিক আছে, দরজা ফাঁক হচ্ছে। তারপর যখন সে ক্যামেরাটা সামনের দিকে নেয়, ভিডিওটা একটু ঝাপসা হয়, যেন ইন্টারফিয়ারেন্স হচ্ছে। কিন্তু স্পষ্ট দেখা যায় সোফায় বসা সেই সত্তাটি মাথা ঘুরিয়ে তাকাচ্ছে এবং তার মুখের জায়গায় একটি ক্ষণিকস্থায়ী বিকৃত মুখচ্ছবি ফুটে উঠছে, যা কোনো জীবিত মানুষের মতো নয়। আর মেঝেতে যেখানে টাকা থাকার কথা, সেখানে পচা পাতা, কাদা ও ভাঙা ইটের টুকরো ছড়িয়ে আছে। ভিডিওর শেষের দিকে দরজা বন্ধ হওয়ার আগে একটি ছোট্ট মেয়ের হাসি শোনা যায়, সঙ্গে নারী কণ্ঠে বলে, ধন্যবাদ, এবার আমরা খাবো। আরাফাত এবার পুলিশ ও তার কোম্পানির ম্যানেজমেন্টকে জানালো। তারা অভিযোগের গুরুত্ব বুঝে স্থানীয় একজন মৌলভী সাহেব ও 2 পুলিশ অফিসার নিয়ে 23শে জানুয়ারি দিনের বেলায় বাড়িটি তল্লাশি করতে গেল। দরজা ভাঙতে হলো, কারণ তালা মরচে ধরা। ভিতরে প্রবেশ করেই তারা হতবাক। পুরো বাড়িটি ধুলোয় ঢাকা, মাকড়সার জালে ভর্তি।
কোনো আসবাবপত্র নেই, কেবল সেই ওয়েলকাম টেবিল আর সোফাটা ছিল, সেগুলোও ধুলোয় আচ্ছাদিত। কিন্তু টেবিলের উপর যেন সদ্য রাখার মতো করে 2 পিস চিকেন স্যান্ডউইচ ও একটি আইসড কফির কাপ ছিল। স্যান্ডউইচগুলো তাজা, কফির কাপে এখনও বরফের টুকরো ভাসছিল, আর টেবিলের নিচে 2টি ভেজা পুরনো 100 টাকার নোট। পুলিশ ফরেনসিক দল ডাকল, কিন্তু তাদের ওপর কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ পাওয়া গেল না, শুধু অতিরিক্ত আর্দ্রতা এবং এক ধরনের জৈব ক্ষয় গন্ধ। পাশের বাড়ির এক বৃদ্ধ প্রতিবেশী, যিনি 40 বছর সেখানে থাকছেন, তিনি বললেন, ওরা নিজেরা মনে করে এখনও বেঁচে আছে, বিশেষ করে মৃত্যুর দিন বা তার কাছাকাছি সময়। আগেও 2-1জন পেপারওয়ালা বা ডেলিভারিওয়ালা বলেছে খবর। ওরা ক্ষুধার্ত, মরেও ক্ষুধা মেটেনি। তুমি 2বার গেছো, ফিরে এসেছো, কারণ ওরা শুধু খাবার চায়, ক্ষতি চায় না। কিন্তু 3বার কেউ গেলে ওরা মনে করতে পারে যে সে তাদের পরিবারের সদস্য এবং তাকে সাথে নিয়ে যেতে পারে। আরাফাত সেই দিনই তার চাকরি ছেড়ে দিল। সে এখন একটি রেস্টুরেন্টে কাজ করে। সে বলে, আমরা ভাবি প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণে, গুগল ম্যাপ, অ্যাপ, ডিজিটাল পেমেন্ট, কিন্তু আত্মাদের কাছে সময় এক জায়গায় আটকে থাকে। তাদের অর্ডার এখনও আসে আমাদের সিস্টেমের বাইরে থেকে। আমরা শুধু জীবিতদেরই সার্ভিস দিই না, কখনো কখনো আমরা সার্ভিস দিই সেসব সত্তাকে যারা এই পৃথিবী ছাড়ার সময়টাকেই মিস করে গেছে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, তারা টিপ দেয় নগদ, যে নগদ টাকা আসলে কবরের মাটিতে পচে যাওয়া নোটের প্রতীক। বন্ধুরা, আজকের এপিসোড 10 এখানেই শেষ। আমরা ভ্রমণ করেছি রিয়াদের গ্রামের কবরস্থান থেকে সন্দ্বীপের কাদামাখা চর পর্যন্ত, তানিশার আয়না ও লকেটের ভূতলা বিশ্ব থেকে আরাফাতের ডিজিটাল অর্ডার ও প্রেটাত্মার ঠিকানায়। আশা করি এই ঘটনাগুলো আপনাদের মনে দাগ কেটে যাবে। আপনার যদি এমন কোনো সত্যি ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে যা আপনি বিশ্বস্ততার সাথে আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে আমাদের ইমেল করুন। মনে রাখবেন, আপনি একা নন। আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছেন যাদের ঘটনা বলার মতো সাহস নেই। রাত 10টা মানেই অশরীরীর রাত, কিন্তু সাবধান, আত্মারা শুধু রাতের জন্য নয়, তারা থাকে আমাদেরই ভুলে যাওয়া স্মৃতির ফাঁকে, আমাদেরই পাঠানো সেই বার্তা যা ফোনে কখনো পাঠায়নি, এবং আমাদেরই সেই ঠিকানায় যেখানে গুগল ম্যাপ বলে এই স্থানটির অস্তিত্ব নেই। যতক্ষণ না দেখা হচ্ছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাত 10টা মানেই অশরীরীর রাত। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কিছু অকথিত, অবিশ্বাস্য গল্প নিয়ে। শুভরাত্রি।